রাত তখন ঠিক 11:47। গ্রামের রাস্তা এই সময় মরে যাওয়া নদীর মতো নিঃশব্দ, নিথর। হঠাৎ যদি কেউ বলে, ওই শ্মশানের রাস্তায় কখনো একা যাস না, তুমি হয়তো হেসে উড়িয়ে দেবে। কিন্তু সমস্যা একটাই, গ্রামের সবাই ওই কথাটা বলে। কারণ শ্মশানের দিকে যাওয়া সেই কাঁচা রাস্তায় প্রতিদিন রাত হলেই একটা মেয়ে দাঁড়িয়ে থাকে। না, সে চেঁচায় না, না সে কাউকে ডাকে না, সে শুধু চেয়ে থাকে। আর যে একবার তার চোখে চোখ রেখে ফেলে, তার আর ফেরার রাস্তা থাকে না। আজ আমি তোমাদের সেই মেয়েটার গল্প বলবো, যার পা মাটিতে পড়ে না, ছায়া নেই, আর যার দাঁড়িয়ে থাকার জায়গাটা ঠিক গ্রামের শ্মশানের গেটের সামনে। গল্পটা শেষ না হওয়া পর্যন্ত হেডফোন খুলবে না। আমাদের গ্রামের নাম মাধবপুর। চারপাশে ধানক্ষেতের সমুদ্র, মাঝখানে একটা পুরনো পুকুর যার জল সবসময় কালচে, আর পাড়ে একটা অশ্বত্থ গাছ যার শিকড় পুকুরের জলের ভেতর ঢুকে আছে। গ্রামের একেবারে শেষ প্রান্তে শ্মশান, তার পাশ দিয়ে বয়ে গেছে সরু একখানা মেঠো রাস্তা, যেটা সন্ধ্যার পরেই বদলে যায়। দিনের বেলাতেও ওই রাস্তা দিয়ে হাঁটলে বুকের ভেতর কেমন একটা খচখচ করে। রাতে গেলে মনে হয় মাটির ভেতর থেকে কেউ নিঃশব্দে শ্বাস নিচ্ছে। আমি তখন কলেজে পড়ি, পাশের গ্রামে টিউশন পড়িয়ে ফিরতাম। বাবার শরীর ভালো থাকত না, সংসারের কিছু দায়িত্ব আমার কাঁধেই ছিল, তাই ফিরতে ফিরতে রাত হয়ে যেত অনেক দিনই। সেই রাতটা ছিল অমাবস্যা, চাঁদ নেই, আকাশে মেঘের আস্তরণ, শুধু দূরের কয়েকটা বাড়ির হলুদ আলো। শ্মশানের পথে ঢুকতেই হঠাৎ থমকে দাঁড়ালাম। সামনে ঠিক শ্মশানের গেটের কাছে একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা শাড়ি, খোলা চুল, চুলগুলো এত লম্বা যে বুক ছুঁয়ে নেমে এসেছে। প্রথমে ভাবলাম গ্রামেরই কেউ হবে, হয়তো কারো বাড়ি থেকে ঝগড়া করে বেরিয়ে এসেছে। আমি দুপা এগোলাম, তখনই খেয়াল করলাম তার পা মাটিতে ছুঁয়ে নেই, যেন সে মাটির ওপর একটু ভাসছে। মাথার ভেতর ঝাঁ ঝাঁ করে উঠল, বুকের ভেতর ঠান্ডা ঢুকে গেল। সে খুব আস্তে বলল, দাদা, একটু জল পাবে? গলাটা এমন ছিল যেন অনেক দিন কথা বলেনি। আমি কথা হারিয়ে ফেললাম, শুধু মাথা নাড়লাম। ঠিক তখনই সে হাসল। সেই হাসি মানুষের ছিল না, চোখের পাতা একবারও নড়ল না, চোখ দুটো যেন অনেক ভেতর থেকে তাকিয়ে আছে। পরের মুহূর্তেই সে নেই, হাওয়ার মতো মিলিয়ে গেল। সেই রাতেই বাড়ি ফিরে আমি শুয়ে পড়লাম, শরীর কাঁপছিল, মনে হচ্ছিল কেউ আমার পাশেই বসে আছে। চোখ বন্ধ করলেই সেই চোখ দুটো ভেসে উঠছিল। পরদিন সকালে জ্বরে পড়লাম, জ্বর এমন যে 3 দিন বিছানা ছাড়া হলো না। মাঝে মাঝে ঘোরের মধ্যে শুনতাম, জল, একটু জল। মা ভয়ে কাঁদতে কাঁদতে গ্রামের বুড়ো লোক হরিচরণ কাকুকে ডেকে আনলেন। সব কথা শুনে কাকু অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর শুধু বললেন, দেখেছিস মানে তুই আর সাধারণ মানুষ নেই রে। হরিচরণ কাকু বললেন, 20 বছর আগে গ্রামের এক মেয়ে পালিয়ে বিয়ে করেছিল, জাতের বাইরে বিয়ে। গ্রাম সেটা মেনে নিতে পারেনি, লোকজন ধরে এনে তাকে শ্মশানের পাশে বেঁধে মারধর করে। কেউ জল দেয়নি, কেউ চোখে চোখ রাখেনি। মরার আগে মেয়েটা শুধু বলেছিল, আমি এখানেই দাঁড়িয়ে থাকব, তোমরা সবাই আমাকে দেখবে। তার নাম কেউ নেয়নি, তাকে নামহীন করেই মেরেছিল গ্রাম। কাকু বললেন, 3টে নিয়ম মনে রাখবি। 1, ওর চোখে চোখ রাখবি না। 2, ওকে জল দিবি না। 3, ওর নাম জিজ্ঞেস করবি না। আমি মাথা নাড়লাম, বিশ্বাস করতে চাইছিলাম না, কিন্তু 7ম রাতে জানলার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখলাম তাকে। একই সাদা শাড়ি, একই চোখ। সে বলল, এবার আমার সঙ্গে চলো। রাত ঠিক 11:47, ঘড়ির কাঁচা থেমে আছে মনে হলো। আমার পা নিজে নিজে উঠল, দরজা খুলে বেরিয়ে পড়লাম। শ্মশানের গেটের সামনে সে দাঁড়িয়ে, চারিদিক নিঃশব্দ, বাতাস পর্যন্ত থেমে গেছে। সে আবার বলল, জল। ভয়ে অজান্তেই পকেটের বোতলটা বের করলাম,
ভুলটা তখনই হয়ে গেছে। সে আঙুল ছোঁয়াতেই মনে হলো ঠান্ডা আগুন শরীরের ভেতর ঢুকে গেল। সে আমাকে টেনে নিয়ে গেল শ্মশানের ভেতরে। কবরগুলোর নাম ফলক কাঁপছিল, কোথাও কোথাও আগুনের পোড়া ছাই উড়ছিল। একটা কবর খোলা ছিল। সে বলল, এটাই আমার। কবরের ভেতরে কিছু নেই, শুধু শূন্যতা। সে আমার কপালে আঙুল রাখল। হঠাৎ আমি দেখতে পেলাম মারধর, চিৎকার, রক্ত, শ্মশানের আগুন। আমি বুঝলাম সে বদলা চায় না, সে চায় কেউ তার গল্প জানুক। পরদিন আমি গোরক্ষদক রঘুল কাছে গেলাম, একচোখা লোক। সে বলল, ও বিচার চায়, প্রতি বছর 3 জনকে ডাকে। মন্দিরের পুরোহিত বললেন, গ্রাম পাপ করেছে, যতদিন না সেই পাপ স্বীকার হবে সে দাঁড়িয়েই থাকবে। রাতে সে বলল, তুমি আমার নাম জানবে, কিন্তু জল দেবে না। আমি রাজি হলাম। সে কাপা গলায় বলল, আমার নাম অনামিকা। নাম উচ্চারণ হতেই হাওয়া থেমে গেল, শ্মশানের মাটি কেঁপে উঠল। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সে ধীরে ধীরে মিলিয়ে গেল। মাটিতে শুধু পায়ের ছাপ পড়ে রইল। তারপর থেকে আর কেউ তাকে দেখেনি। কিন্তু গ্রামে আজও কেউ শ্মশানের পথে একা যায় না। রাত 11:47 আজও বাতাস থেমে যায়। অনামিকার মিলিয়ে যাওয়ার পর মাধবপুর আর আগের মতো রইল না। মানুষ দিনে দিনে বদলাতে শুরু করল। যারা একসময় মুখ ফিরিয়ে নিয়েছিল তারা এখন রাতে শ্মশানের দিকে তাকাতে ভয় পায়। ধান খেতে কাজ করতে গিয়ে মাঝে মাঝে কেউ কেউ বলে, হাওয়ার ভেতর কান্না মেশানো থাকে। এক রাতে হরিচরণ কাকু আমাকে ডেকে বললেন, তিনি সেদিন শ্মশানে ছিলেন, ভয়ে চোখ নামিয়ে রেখেছিলেন, জল দিতে চাইলেও দেননি। অনামিকার চোখ আজও তাকে তাড়া করে ফেরে। গ্রামে এক একে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। যারা সেদিন মারধরে ছিল তাদের ঘরে রাত 11:47 অদ্ভুত শব্দ, দরজায় নখের আঁচড়, কেউ কেউ পাগল হয়ে গেল। এক রাতে স্বপ্নে সে এলো, বলল, আমি মুক্তি চাইনি, আমি চাইছিলাম সত্যটা সবাই জানুক। তার চোখে আর ভয় ছিল না, ছিল ক্লান্তি। আমি শেষবার শ্মশানে গেলাম। বাতাস ভারী, কিন্তু গেটের সামনে আর কেউ দাঁড়িয়ে নেই, শুধু মাটিতে পুরনো পায়ের ছাপ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। ভোরের আলোতে গ্রামটাকে অন্যরকম লাগল। পুকুরের জল পরিষ্কার, বাতাস হালকা, তবুও সবাই জানে এই শান্তির পেছনে একটা আত্মার দীর্ঘ অপেক্ষা লুকিয়ে আছে। এই গল্পটা শুধু ভূতের নয়, এটা গ্রামের পাপ আর মানুষের নীরবতার গল্প। যদি কখনো গ্রাম বাংলার শ্মশানের পথে যাও, মনে লেখো, কাউকে অমানুষ করলে সে শুধু মরেই যায় না, সে অপেক্ষা করতে থাকে। অনামিকার জন্ম হয়েছিল মাধবপুরেই। ছোটবেলায় সে ছিল খুব শান্ত, পুকুর পাড়ে বসে পুতুল বানাতো, শ্মশানের দিকেই তার চোখ বেশি যেত। ছোট থেকেই সে বলতো, ওখানে কেউ আছে। গ্রাম হেসে উড়িয়ে দিত। তার মা ছোটবেলায় মারা যান, বাবা দিনমজুর। অভাবের সংসারে অনামিকা বড় হয়েছিল অবহেলায় আর নীরবতায়। সেই নীরবতাই একদিন ভয়ঙ্কর চিৎকার হয়ে উঠেছিল। পাশের গ্রামের এক ছেলের সঙ্গে অনামিকার পরিচয় হয়। ছেলেটা জাতের বাইরে, প্রথমবার কেউ তাকে মানুষ হিসেবে দেখেছিল। তারা পালিয়ে বিয়ে করেছিল, কিন্তু সুখ বেশি দিন টেকেনি। গ্রামের লোকজন ধরে আনে দুজনকেই। ছেলেটাকে আধমরা করে তাড়িয়ে দেয়। অনামিকাকে টেনে নিয়ে যাওয়া হয় শ্মশানের দিকে। কেউ প্রতিবাদ করেনি। শ্মশানের আগুন জ্বলছিল, অনামিকার হাত বাঁধা। সে শুধু জল চেয়েছিল, কেউ দেয়নি। চোখে চোখ রাখেনি কেউ। সে তখনই প্রতিজ্ঞা করেছিল, এই রাস্তা ছেড়ে যাবে না। মরার পর প্রথম 7 রাত সে কাঁদত। 8ম রাতে দাঁড়িয়ে পড়ে। তারপর থেকে রাত 11:47। অনেকে তাকে দেখেছে, কেউ পাগল হয়েছে, কেউ নিখোঁজ। সবাই নিয়ম ভেঙেছিল। আমি আর আগের মতো নেই। শ্মশানের দিক থেকে আসা হাওয়া আমার ভেতর ঢুকে আছে। আমি তার সাক্ষী। এক পূর্ণিমায় সে আবার এলো, বলল, তুমি কি আমার গল্প বলবে? আমি মাথা নাড়লাম। এই গল্পটাই আমি বলছি, যাতে কেউ আর নামহীন না হয়। যদি কখনো গ্রাম বাংলার শ্মশানের পথে যাও, মনে রেখো, কিছু আত্মা ভয় দেখাতে আসে না, তারা শুধু চায় কেউ তাদের গল্পটা শেষ পর্যন্ত শোনে। রাত তখন আবার ঠিক 11:47। বহু বছর কেটে গেছে। আমি এখন আর মাধবপুরে থাকি না, শহরে থাকি, আলোর মধ্যে, শব্দের মধ্যে। তবুও এই সময়টায় আজও বুকের ভেতর কেমন একটা চাপ পড়ে। ঘড়ির দিকে তাকাতে ইচ্ছে করে না।
মাধবপুরে আর কেউ বলে না শ্মশানের পথে মেয়ে দাঁড়িয়ে থাকে। নতুন প্রজন্ম হাসে, পুরনো গল্প বলে উড়িয়ে দেয়। শ্মশানের রাস্তা এখন পাকা হয়েছে, গাছগুলো কেটে ফেলা হয়েছে, সেখানে আলো বসেছে, রাতেও মোটরসাইকেল চলে। কিন্তু গ্রাম জানে সব আলো সব অন্ধকার সরাতে পারে না। মাঝে মাঝে খবর পাই কোনো নতুন ছেলে বা মেয়ে রাতে ওই রাস্তা দিয়ে গেলে হঠাৎ থেমে যায়। তারা বলে এক মুহূর্তের জন্য যেন হাওয়াটা ভারী হয়ে গিয়েছিল। কেউ কাউকে ডাকেনি, কেউ দাঁড়িয়েও ছিল না, তবুও তারা আর পিছনে তাকায় না। আমি জানি অনামিকা আর দাঁড়িয়ে নেই, কিন্তু তার অপেক্ষা শেষ হয়েছে কিনা সেটা কেউ জানে না। হয়তো সে এখন গল্পের ভেতরেই বেঁচে আছে। যতদিন এই গল্প বলা হবে ততদিন সে নামহীন হবে না। এই গল্প লিখতে সময় বহুবার আমার মনে হয়েছে ভয়টা আসলে ভূতের নয়, ভয়টা আমাদের নীরবতার, আমাদের চোখ ফিরিয়ে নেওয়ার। সেদিন যদি কেউ একবার চোখে চোখ রাখত, এক ঘোঁটাও জল দিত, হয়তো অনামিকা আজ গল্প হয়ে দাঁড়াতো না। তাই যদি কখনো গ্রাম বাংলার কোনো শ্মশানের পথে যেতে হয়, আর যদি হঠাৎ মনে হয় কেউ আপনাকে দেখছে, দৌড়াবেন না, চেঁচাবেন না, শুধু মনে মনে বলবেন আমি দেখছি, আমি ভুলবো না। কারণ কিছু আত্মা বদলা চায় না, তারা শুধু চায় কেউ একজন যেন তাদের গল্পটা শেষ পর্যন্ত শোনে। তবুও মাধবপুর জানে অনামিকার গল্প শেষ হলে তবেই সত্যিকারের মুক্তি। এই রকম গল্পগুলি শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন।